আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢালাও অভিযোগ পল্টনের বক্তৃতার মতো সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ বিরোধী দলের সহনশীল আচরণের প্রত্যাশা স্পিকারের। মক্কা চুক্তি ইতিবাচক, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বাংলাদেশ, সংসদে বললেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা করতে চায় চীন। দেশ ও জাতির স্বার্থে দল নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনকে সততার সঙ্গে কাজ করার আহ্বান, সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল। নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৫৯, নিখোঁজ ১৫০০-এর বেশি, আরও ২টি হরকাবানির শঙ্কা, বাংলাদেশিদের হতাহতের তথ্য নেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ। এদিন গত ৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শাহবাগ পল্টনের মতো বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট ঘটনা জানানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হট্টগোলের মধ্যে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার রেমান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন কুমিল্লা ৪ সংসদীয় আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রমতে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মাননীয় স্পিকার। স্পেসিফিক্যালি ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। একই বিষয়ে ভিন্নভাবে উপস্থাপন করেন পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবর রচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টের বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উড্র। ঠিক আছে, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দেন। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি
সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। দুপক্ষকে ধৈর্য ধারণের পরামর্শ দেন স্পিকার বীর বিক্রম হাফিজউদ্দিন আহমদ। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য, বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ সংকটে আলোচনায় প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভায়। এমন তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মুনি। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে শুরু হয় সংসদীয় কমিটির সভা, শেষ হয় 1:15টায়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মতের নেতা কর্মীদের উপর নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে অনেক সংসদ সদস্য অভিযোগ তোলেন। পাশাপাশি মব কালচার নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকা এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নুরুল ইসলাম মুনি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আইন। এই 3টে আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও 2-3টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। আজকে পার্লামেন্টারি কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। সবসময় আমাদের মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। যোগদানের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।
বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চায় চীন, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। তিনি জানান, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ কয়েকটি খাতে বাংলাদেশে বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়েছে চীন। সেই সাথে শুধু সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক নয়, বিএনপির সাথেও বেইজিং রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত জানান, এদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহে বিনিয়োগ করতে চায় বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে ঢাকা ও চীনের মধ্যকার সম্পর্ক অনন্য উষ্ণতায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। It was high time for Bangladesh to develop the renewable energy or solar energy so as to get rid of reliance on this fossil energy. So that is a strength of China. I see a lot of opportunity in terms of our cooperation to help. ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রূপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিংয়ের মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দরবার হলে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারোর প্রতি তাঁর কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। এই সময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্যের এক প্রতিনিধি দল। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন। আর স্থানীয় নির্বাচন নিরপেক্ষ করতে রাষ্ট্রপতির কাছে সহযোগিতা চেয়েছেন সিইসি। স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে ঘোষণার কথাও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার। পরে আগারগাঁও কমিশন ভবনে নিজ দপ্তরে গণমাধ্যমের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সিইসি। আমরা নিরপেক্ষভাবে একটা নির্বাচনটা পরিচালনা করতে চাই। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। আমরা কিন্তু ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন, যেটা ঠাকুরগাঁয়ে, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে।
এ সময় স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটের তারিখ কবে নাগাদ হতে পারে সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এই বছরের মধ্যে যদি শুরু করতে চাই, কারণ আমার যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এটা 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে এটা যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও তো আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। ঠাকুরগাঁও উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন সিইসি। করবো যাতে পরীক্ষাটা দ্রুত শেষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 64 জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের জন্য 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা। তারা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও কর্মসূচি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদান করবেন। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান করতে পারবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করেন কবির পরিবারের সদস্যরা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় জীবনের সব পর্যায়ে নজরুল আজও সমান প্রাসঙ্গিক বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেয়া তাগিদ কবি পরিবারের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভোরের আলো ফুটতেই যেন সুরের আকাশে বেজে ওঠে এক পরম শূন্যতার রাগিনী। বাংলা সাহিত্যের আকাশ কাঁপানো ধূমকেতু, সাম্য ও দ্রোহের বরপুত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মহাপ্রয়াণ দিবস। অর্ধশতক আগে দূর নক্ষত্রলোকে পাড়ি জমালেও আজও বাঙালির আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। কবির প্রয়াণ দিবসে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধি চত্বরে এসে মেশে রাজনীতি, সাহিত্য আর সংস্কৃতির নানা স্রোত। রাজনীতিকের হাত থেকে লেখকের কলম, প্রবীণের স্মৃতিকাতরতা থেকে তরুণের দীপ্ত চোখ, সর্বত্রই নজরুল। কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নজরুল কোনো দূর অতীত নয়, সব সময়ের লড়াই সংগ্রামের আশ্রয়, বলেন তিনি। যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। যিনি গিয়েছিলেন সাম্যের গান, ভেঙেছিলেন শৃঙ্খলার প্রাচীর। তার এই 50তম মৃত্যুবার্ষিকী কেবল শোকের নয়, বরং আত্মশুদ্ধি ও চেতনার পুনর্জাগরণের দিন। প্রেম ও দ্রোহের যে আগুন তিনি জ্বেলেছিলেন তা আজও বাঙালির জীবনে জাজ্বল্যমান। স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। বাংলাদেশ যে বিনির্মাণের পরেও তাকে বাংলাদেশে আমরা পেয়েছি, জাতীয় কবি হিসাবে তাকে আমরা এখানে আনতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। কবির বিরহ এখনও বয়ে বেড়াচ্ছে তার পরিবার। নজরুল চর্চা স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা স্বজনদের। সমাজের যত অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে তার যত গান, কবিতা আমাদের প্রাণকে অনেক অনুপ্রাণিত করেছে এবং আমরা যেন কবির সেই কথাগুলো মনে রাখি, মানুষকে ভালোবাসতে শিখি। প্রয়াণের 50 বছর পরও বাঙালির সত্তায় এক জ্যোতিষ্ক হয়ে আছেন কাজী নজরুল। তার লেখা, তার ধারণা, তার কথা, তার সমস্ত কিছুই যুগ যুগ ধরে আমাদের কাছে সমান জনপ্রিয় এবং প্রয়োজনীয় হয়ে থাকবে। গানের কথায় আমরা অবশ্যই কবি নজরুলকে সবসময় স্মরণ করি, মনে করি এবং ওনাকে ধারণ করি। নজরুল আছেন শোষিতের মিছিলে, আছেন প্রেমিক হৃদয়ে। সুর আর বাণীর যে মায়াজাল তিনি বুনেছিলেন তা বাঙালিকে পথ দেখাবে চিরকাল। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক
নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও শত শত মানুষের মৃত্যুর পর আরও হরকাবানের শঙ্কা করা হচ্ছে। দুর্যোগ গবেষণা বিশেষজ্ঞরা বলছেন, আজ ও কালকের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ঢেউটি আঘাত হানতে পারে। পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভয়াবহ বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ সহস্রাধিক মানুষের মধ্যে ৬০০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছে। এ পর্যন্ত ৩৫০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। নেপাল এবং তিব্বত সীমান্তে স্মরণকালের ভয়াবহ হরকাবানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শত শত মানুষের মৃত্যুর পর নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে হাজারের ঘর। প্রতিকূল পরিবেশে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় যারা নিখোঁজ হয়েছেন তাদের বেঁচে থাকা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। এরই মধ্যে বুধবারের হরকাবানের পর আবারও নতুন করে হরকাবানের শঙ্কা করছে নেপাল ও চীনের দুর্যোগ গবেষকরা। বন্যা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিয়েছে দেশ দুটি? নতুন করে বন্যা হলে ধ্বংসযজ্ঞ কি বুধবারের হরকাবানকেও ছাড়িয়ে যাবে? এরই মধ্যে নেপাল চীন সীমান্তের পাহাড়ি এলাকায় একটি নতুন প্রতিবন্ধক হ্রদের সন্ধান দিয়েছে জলবায়ু গবেষকরা। তিব্বতে উৎপত্তি হওয়া নেপালের ছোচেন খোলা ও পুরেপো সাংপো নদীর মিলনস্থলের কাছে নতুন হ্রদটি তৈরি হয়েছে। ওই হ্রদে এরই মধ্যে ২০ লাখ ঘনমিটারের বেশি পানি জমেছে। হ্রদটি ধসে গেলে পানির প্রবাহ কোন দিকে ও কি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে তা বুঝতে চীনা কর্তৃপক্ষ বন্যার সিমুলেশন চালাচ্ছে। আরও বন্যার ঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সংকট মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চীন ও নেপালের জলবায়ু গবেষকরা তাদের আলোচনা অব্যাহত রেখেছে। পাহাড়ি ঢলের ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার বিকালেও নিখোঁজ ৮ শতাধিক বিদেশি পর্যটকের মধ্যে ছিলেন ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৩ জন ইউক্রেন, ৫১ জন মালয়েশিয়ার, ৩৫ অস্ট্রেলিয়া এবং ৩৩ জন যুক্তরাজ্যের। নিখোঁজদের প্রকৃত সংখ্যা জানতে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এরই মধ্যে নেপালের সেনা সদস্যরা ২১ জন ভারতীয় নাগরিককে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজদের সন্ধান করছে নেপালের উদ্ধারকারী দলগুলো। বন্যায় নেপালের বাসুয়া, নোয়াকোট, ধাদিংসং সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। স্যাটেলাইট ও ভিডিও চিত্রে দেখা গেছে কাদা, পাথর ও পানির প্রবল স্রোতে বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ভেসে গেছে। কোথাও কোথাও কয়েক মিটার পুরো কাদার নিচে চাপা পড়েছে ঘরবাড়ি ও যানবাহন। উদ্ধার কাজে নেপালের ৫,০০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বহু মানুষ এখনো দুর্গত এলাকায় আটকে থাকায় উদ্ধার কাজে সময় লাগছে। নেপাল সরকারের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নেপালে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর পাওয়া যায়নি। যদি জীবিত অথবা মৃত কারো খবর পাওয়া যায় তাহলে দ্রুত তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশটির এই বিপদে সর্বাত্মক সাহায্য দিতে প্রস্তুত বাংলাদেশ। আমরা কারো নাম বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। আমরা তো এখনো পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে এফেক্টেড হয়েছেন কিনা। যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। তাদেরকে ফেরত, যে অবস্থায় তারা আছেন তাদেরকে ফেরত আনা, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল টেক্সটাইলস মিলস লিমিটেডের প্রায় ৫৫ একর জমি ও স্থাপনা এবার ব্যবহার হবে অত্যাধুনিক অস্ত্র তৈরিতে। কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে যেখানে তৈরি হবে আধুনিক ও যুগোপযোগী সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম। এছাড়া বাংলাদেশে তৈরি সমরাস্ত্রকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার পরিকল্পনা করছে সেনাবাহিনী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। ১৯৬১ সালে প্রায় ৫৫ একর জায়গায় যাত্রা শুরু হয়েছিল সুতা ও কাপড় তৈরির প্রসিদ্ধ এই জলিল টেক্সটাইলের। পরবর্তীতে লোকসান গুনতে গুনতে ২০০৪ সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে নানা প্রক্রিয়া শেষে সেই টেক্সটাইলের জায়গায় এখন হতে যাচ্ছে সমরাস্ত্র কারখানা।
সেনাবাহিনীর হাতে জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের জমি হস্তান্তর উপলক্ষে মিল প্রাঙ্গণে বৃহস্পতিবার চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির BOF এর মধ্যে। কেবল অভ্যন্তরীণ চাহিদাই নয়, বাংলাদেশে তৈরি সমরাস্ত্রকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার কথা বলছেন সেনাপ্রধান। এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে শুধু আমদানি করা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে দেশের প্রতিরক্ষা শিল্পকে ঘিরে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আমরা কখনো দীর্ঘভাবে যুদ্ধ চালাতে পারবো না। আমাদের একটা আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন লাগবে এবং সেই সাপ্লাই চেইন আমরা অবশ্যই প্রতিষ্ঠিত করব এবং সেটা করার জন্যই আমাদেরকে এই প্রতিরক্ষা শিল্পকে প্রতিষ্ঠিত করতে হবে। আর বাণিজ্য মন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন ছাড়া বিকল্প নেই। নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র রপ্তানি করতে চাইলে সে বিষয়ে সরকার সব ধরনের সহায়তা করবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। এক সময় সুতা তৈরির জন্য বেশ সুনাম ছিল এই টেক্সটাইলের। নতুন ভূমিকায় এবার অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির মধ্য দিয়ে সমর খাতে গৌরব অর্জন করবে বলে আশা সংশ্লিষ্টদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। রাজধানীর ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে গ্যাসের চাপ এখনো কম। অন্যান্য দিনের তুলনায় আজ সিএনজি চালিত গাড়ির লাইন কিছুটা কম থাকলেও গ্যাসের চাপও কম ছিল। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় পাম্প থেকে পাম্পে ছুটছেন অনেক চালক। একই সাথে এখনও স্বাভাবিক হয়নি বাসাবাড়ির পরিস্থিতি। অধিকাংশ সময় জ্বলছে না চুলা, বিকল্প উপায়ে রান্নাবান্নার পাশাপাশি ভোগান্তি পৌঁছেছে চরমে। মিসবা রহমানের রিপোর্ট। রাজধানীতে মাসখানেকেরও বেশি সময় ধরে চলা গ্যাস সংকট এখনও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার সিএনজি স্টেশনগুলোতে গাড়ির চাপ তুলনামূলক কম ছিল, আর গ্যাস নিতে আসা গাড়িগুলোকে ফিরতে হচ্ছে পর্যাপ্ত গ্যাস না পেয়েই। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাস মিললেও স্বস্তি নেই চালকদের। তাদের অভিযোগ, যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে তাতে 2 থেকে 3 ঘন্টার বেশি গাড়ি চালানো সম্ভব নয়। এই কারণে তাদের ছুটতে হচ্ছে ভিন্ন ভিন্ন পাম্পে। পুরা গ্যাস পাইলে 500 টাকা গ্যাস পাইতাম, চলতে পারতাম একদিন। এখন পাইছি 200 টাকার। 100 প্রেসার পাই, 200-250 টাকার গ্যাস নেই। একটা টিপ মারার পরে আরেকটা টিপ নেই, গ্যাস শেষ। 3-4 ঘন্টা লাগে যদি আমার গ্যাস নিতে, তাহলে কিভাবে গাড়ি চালাবো? 3-4 ঘন্টা তো এখানে মাইল। গ্যাস সংকটের এই সময়ে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালিত অটো রিকশা চালকেরা। আগের তুলনায় আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গ্যাসের সমস্যা মানে আমার গ্যাস পাওয়া যায় না। গ্যাস যদি নেই 100 টাকার গ্যাস ঢুকেলে 2 ঘন্টা 3 ঘন্টা ছেড়ে দিয়ে থাকা লাগে, পাওয়া যায় না। এক দিয়ে গাড়ি জমা ওঠে না। এই মুহূর্তে দিন খুবই খারাপ যেতেছে। অন্তত পক্ষে বর্তমান যুগে আমার মানে সিএনজি চালকদের। এদিকে সংকটকালে ফিলিং স্টেশন সংশ্লিষ্টদেরও বেগ পেতে হচ্ছে। গ্যাসের চাপ তো আমাদের আসলে লাইন প্রেশারটা কম, লাইন প্রেশার কম থাকার কারণে আমাদের চাপও একটু কম। এই গ্যাসের চাপ কম, প্রেশার কম, ঢুকছে গাড়িতে কম। রাজধানীর অধিকাংশ এলাকায় বাসা বাড়িতেও এখনও গ্যাসের চাপ নেই বললেই চলে। বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থায় রান্নাবান্না চালাচ্ছেন গৃহকর্তীরা। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত আওয়ামী সরকার রাষ্ট্রকে দানবে পরিণত করেছিল। রাজধানীতে সিটআপ মিলনায়তনে আয়োজিত নারীর ভূমি অধিকার বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে উস্কানির চেষ্টা চলছে, কারণ বাংলাদেশের অস্থিতিশীলতাকে কোনো দেশের স্বার্থে কাজে লাগাতে চায়। শ্রমবাজারে নারীদের আনুষ্ঠানিক অংশগ্রহণ বিএনপি সরকারের হাত দিয়ে হয়েছিল জানিয়ে তিনি বলেন, সরকার নারীদের জন্য বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আগামী 5 বছরের মধ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% নেওয়া হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ওরফে ডনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে সিএমএম আদালতে হাজির করার পরে আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 30 বছর ধরে রহস্যে থাকা এই হত্যা মামলার আসামিদের চিহ্নিত করা ও পলাতকদের অবস্থান জানার জন্য ডনকে জিজ্ঞাসাবাদে নেওয়া প্রয়োজন। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা ডনকে সালমানের সবচেয়ে কাছের বন্ধু উল্লেখ করে বলেন, এর আগের কোনো সালমান শাহকে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া রিমান্ড আবেদনেও তদন্ত কর্মকর্তা ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেননি। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিভিন্ন পয়েন্টে গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন তারা। এতে বন্ধ থাকে সব ধরনের যানবাহন চলাচল। দুপুর 12টার দিকে কোতোয়ালি থানা চত্বরে বিএনপি সমর্থিত একটি গ্রুপ হঠাৎ অবস্থান নিলে আন্দোলনরত শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ বুধবার রাতে তাকে আটক করে থানায় নেয়। পরে রাতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এছাড়া বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা মোড় সহ সড়কের বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে শ্রমিকরা। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। থানার সামনে ব্যারিকেড দিয়ে বাসে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি বাস ট্রাক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢালাও অভিযোগ পল্টনের বক্তৃতার মতো। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ বিরোধী দলের সহনশীল আচরণের প্রত্যাশা স্পিকারের। মক্কা চুক্তি ইতিবাচক, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে বাংলাদেশ, সংসদে বললেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা করতে চায় চীন। দেশ ও জাতির স্বার্থে দল নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনকে সততার সঙ্গে কাজ করার আহ্বান, সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল। নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে 359, নিখোঁজ 1,500-এর বেশি। আরও 2টি হরকাবানের শঙ্কা, বাংলাদেশিদের হতাহতের তথ্য নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।